আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম সেটা হলো আমরা রামসে কাস্টমেন্ট মডেলের মাধ্যমে কিভাবে 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 পার ক্যাপিটা ইনকাম গ্রোথ এবং ক্যাপিটাল স্টকের যে বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয় পার ক্যাপিটা ক্যাপিটাল স্টক সেটা আমরা কিভাবে ব্যাখ্যা করব রামসে কাস্টমেন্ট মডেল দিয়ে রামসে কাস্টমেন্ট মডেল অফ ইকোনমিক গ্রোথ আমরা যেটা বলছিলাম যে এই মডেলের মূল বৈশিষ্ট্য বা পার্থক্য হলো সলো মডেলের থেকে যে সলো মডেলে যেখানে সেভিংস রেটকে স্থির ধরা হয় অ্যাকচুয়ালি গিভেন ধরা হয় সেখানে এই মডেলে এই সেভিংস রেটটাকে নির্ধারণ করার চেষ্টা করা হয়। जी আমরা গত ক্লাসে এই এই যে রামসে কাস্টমেন্ট মডেল এর যে স্ট্রাকচার কিভাবে মডেলটা গঠন করা হয় সেখানে আমরা হাউসহোল্ডের কথা বলেছিলাম। অনেক হাউসহোল্ড আছে এখানে, ছোট ছোট হাউসহোল্ড আছে পারফেক্টলি কমপ্লিট মার্কেট স্ট্রাকচারে। প্রত্যেকটা হাউসহোল্ড তার
একটা হাউসহোল্ডের মধ্যে অনেক মেম্বার থাকে, 4-5 করে মেম্বার থাকে। প্রত্যেকটা হাউসহোল্ড বা ফ্যামিলি তার লাইফ টাইম ইউটিলিটিকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করে। আর ইউটিলিটি ফাংশনটা হলো ইউসিটি, এটা হলো তার ইউটিলিটি ফাংশন। আর এটা হলো ফ্যামিলি সাইজ। টোটাল পপুলেশনকে আমরা নাম্বার অফ হাউসহোল্ড দিয়ে ভাগ করলে প্রত্যেকটা ফ্যামিলির একটা গড় সাইজ পাই, এভারেজ সাইজ পাই। তো এটা হলো হাউসহোল্ড ইউটিলিটি। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইউটিলিটি, একটা ব্যক্তি ইউটিলিটি। আর নাম্বার অফ মেম্বার দিয়ে গুণ করলে আমরা হাউসহোল্ড মেম্বার দিয়ে গুণ করলে আমরা একটা হাউসহোল্ড ইউটিলিটি পাই। এই ইউটিলিটিকে আমরা স্যার ইন্টারঅ্যাকশনের পরে ই এর উপরে পাওয়ারটা কি? এটা হচ্ছে ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি। আর এটা হলো ই পাওয়ার মাইনাস রো, টি এর মতো একটা দেখতে, রো বলে, গ্রিক লেটার রো, আর ও ডব্লিউ, রো। কি দেখানোটা কি এর মতো হয়, রো হচ্ছে ডিসকাউন্ট রেট, যে ভবিষ্যতের 1 ইউনিট দ্রব্য ভোগ থেকে যে উপযোগ পাবে সেটাকে আমরা একটু ডিসকাউন্ট করি, ভবিষ্যতের ভোগগুলোকে ডিসকাউন্ট করা হয়। আজকের ভোগ থেকে আমি যতটুকু উপযোগ পাবো আগামী বছর বা তার পরের বছরে একই অ্যামাউন্ট ভোগ করলে তার চেয়ে আমি কম উপযোগ পাবো, এটাকে ডিসকাউন্ট করা বলা হয়। ডিসকাউন্টিং বলা হয়। ফিউচার কনসাম্পশনকে মানুষ কম গুরুত্ব দেয় কারেন্ট কনসাম্পশন তুলনায়। বর্তমানটাই মানুষের কাছে মোর ইম্পর্টেন্ট। যদি বলা হয় তোমাকে 100 টাকা আজকে দিব, 100 টাকা 1 বছর পরে দিব, আমি আজকে নেওয়াটাই পছন্দ করবো। কারণ 1 বছর পরে দিলে আমি একটু বেশি দাবি করবো, 110 টাকা দিলে আমি 1 বছর পরে দিতে রাজি আছি। এই যে আমি ভবিষ্যতে কম গুরুত্ব দিচ্ছি, এটাকে বলা ডিসকাউন্টিং করা। ডিসকাউন্টিং করার একটা উপায় হলো ই পাওয়ার রো দিয়ে গুণ করা, ই পাওয়ার ডিসকাউন্টেড দিয়ে গুণ করা হয়। টাইম যত বেশি হবে ততই ডিসকাউন্টের পরিমাণটা বেশি হবে, এই জন্য কি দিয়ে গুণ করা হয়। এটা হলো লাইফ টাইম ইউটিলিটি। একজন ব্যক্তি তার এই লাইফ টাইম ইউটিলিটিকে, টোটাল ইউটিলিটিকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করে, ডিসকাউন্টেড ইউটিলিটি। এতটুকু আমরা গত ক্লাসে পড়েছিলাম। আমরা আরো কিছু অংশ যোগ করেছি এখানে, সেটা হলো এই ইউটিলিটি ফাংশন যেটা, এটাকে আমরা ম্যাক্সিমাইজ করতে পারি না এভাবে, এটা জেনারেল ফর্মে আছে। এই যে ইউটিলিটি ফাংশন যেটা আছে এখানে, ইউটিলিটি ফাংশন খুব জেনারেল ফর্মে আছে। আমরা এটা একটা স্পেসিফিক ফর্ম, এই ইউটিলিটি ফাংশনের একটা বিশেষ ফর্ম, বিশেষ ধরন আমরা গত ক্লাসে দিয়েছিলাম। এই স্পেসিফিক ফর্মটা হলো যে এটা বলা হয়, যে ফর্মটা আমরা ব্যবহার করি এই ইউটিলিটি ফাংশনের, সেটা হলো আমাদের রিলেটিভ রিস্ক অ্যাভারশন ফর্ম ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় কনস্ট্যান্ট রিলেটিভ রিস্ক অ্যাভারশন, ইউসিটি কনসাম্পশন এট টাইম টি, রিলেটিভ কনসাম্পশন। এটা হলো যে ফর্মটা ব্যবহার করি সেটা হলো সিটি পাওয়ার 1 মাইনাস থিটা, সিটি পাওয়ার 1 মাইনাস থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস থিটা। এটা হলো একটা বিশেষ ফর্ম। এখানে সিটি যেটা, সেটা একটা ভেরিয়েবল হিসেবে চিন্তা করবে, x হিসেবে চিন্তা করবে, x পাওয়ার 1 মাইনাস থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস থিটা। x টাকে আমরা সিটি হিসেবে চিন্তা করছি। সিটিটা হচ্ছে আমাদের কনসাম্পশন, বা টিটাকে বাদ দিয়ে লিখতে পারো, সি দিয়ে লিখতে পারো। টিটাকে তো কোনো মানে ধরে নিতে হবে যে টি আছে, সিটা টি এর উপর ডিপেন্ড করে। স্যার 1 মাইনাস এটা কি দিয়েছেন বুঝতেছি না স্যার। হ্যাঁ 1 মাইনাস থিটা, থিটা 1 মাইনাস থিটা, গ্রিক লেটার থিটা, আলফা বিটা থিটা, আর নিচে 1 মাইনাস থিটা। এটাকে যদি অন্যভাবে চিন্তা করো, থিটা না দিয়ে চিন্তা করো, x পাওয়ার 1 মাইনাস a ডিভাইডেড বাই 1 মাইনাস a। এই থিটাটা হলো প্যারামিটার, একটা কনস্ট্যান্ট ভ্যালু থিটাটা হলো। তো এটা একটা ইউটিলিটি ফাংশন। এই ইউটিলিটি ফাংশনকে বলা হয় যে, এটাকে বলা হয় কনস্ট্যান্ট রিলেটিভ রিস্ক অ্যাভারশন, বা সংক্ষেপে বলা হয় CRR ইউটিলিটি ফাংশন। তো আমরা এই যে আমরা একজন ব্যক্তিকে রিস্ক, প্রথমে দেখো রিস্ক অ্যাভারেজ বলতে আমরা কি বুঝি? রিস্ক অ্যাভারেজ বলতে একজন ব্যক্তি রিস্ককে যদি অপছন্দ করে, নিশ্চয় তা আউটকাম সার্টেন আউটকামের তুলনায় রিস্ককে যদি অপছন্দ করে, তাহলে আমরা বলি সে রিস্ক অ্যাভারেজ, রিস্ককে পছন্দ করে না। যেটা আমরা গত ক্লাসে एग्जांपल দিয়ে টাকা করেছিলাম, 0 টাকা আপনি 100 টাকা লটারি এবং 50 টাকা সার্টিফিকেট থেকে অফার করা হলে সে 50 টাকা নেয়, লটারিতে না নিয়ে, তাহলে আমরা বলবো সে রিস্ক অ্যাভারেজ। রিস্ক অ্যাভারেজের অনেকগুলো ভ্যারাইটি আছে, অনেকগুলো পরিমাপ আছে, অনেকগুলো মেজার আছে। তার মধ্যে একটা মেজারকে বলা হয় রিলেটিভ রিস্ক অ্যাভারশন বলা হয়।
রিলেটিভ রিস্ক অ্যাভারশনকে মেজার করা হয়, রিলেটিভ রিস্ক অ্যাভারশনকে থেকে মেজার করা হয় রিলেটিভ রিস্ক অ্যাভারশন, সংক্ষেপে RRA, রিলেটিভ রিস্ক অ্যাভারশন থেকে মেজার করা হয়। আমরা বলেছি ইকুইটি ফাংশনকে সেকেন্ড ডিফারেন্সিয়েশন করে দুবার ডিফারেন্সিয়েট করে সেটাকে ফার্স্ট ডিফারেন্সিয়েশন দিয়ে ভাগ করতে হয়, ভাগ করলে আমরা রিলেটিভ রিস্ক অ্যাভারশনের একটা মেজার পাই আমরা। ইকুইটি ফাংশন যেটা আছে সেটাকে আমাদের দুবার ডিফারেন্সিয়েট, দুবার মানে দুটো প্রাইম দিয়ে দুবার ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু সি, সি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হয় এই ফাংশনটাকে। সি ফাংশন থেকে টিটা দিলেও হয়, না দিলেও হয়, টিটা দিব। আর এটাকে কি করতে হয়, তারপরে একবার ডিফারেন্সিয়েশন করে ভাগ করতে হয়, এটাকে ভাগ করে তারপরে এটাকে আবার সি টি দিয়ে গুণ করতে হয়, এটাকে ভাগ করলে হয় না, ভাগ করার পরে আবার সিটি দিয়ে মাইনাস সিটি দিয়ে এটাকে গুণ করতে হয়। এটা হচ্ছে আমাদের রিলেটিভ রিস্ক অ্যাভারশনের ফর্মুলা। সুতরাং আমরা যদি এই ফাংশনটার এই ইকুইটি ফাংশনের রিলেটিভ রিস্ক অ্যাভারশন মাপতে চাই তাহলে আমাদেরকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে আমরা যদি ফার্স্ট ডিফারেন্সিয়েশন করি এখান থেকে, যদি আমরা ইমপ্লাইজ জানি এটা ফার্স্ট ডিফারেন্সিয়েশন করি ইকুইটি ফাংশনের, সেটার মান কত হবে, সেটার মান হবে, দেখো এটা কনস্ট্যান্ট, এটা কোনো পরিবর্তন হবে না, কনস্ট্যান্ট আমরা ডিফারেন্সিয়েশনের বাইরে রাখতে পারি। এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে 1 মাইনাস থিটা ইনটু সি টু পাওয়ার অনেকটা x পাওয়ার n হলে n ইনটু x পাওয়ার n মাইনাস 1, পাওয়ারটা মাইনাস 1, পাওয়ারটা প্রথমে আসবে সামনে, সি টি ইনটু পাওয়ার 1 মাইনাস থিটা মাইনাস 1। তো এটাকে আমরা কাটাকাটি করি, তাহলে এটা কি দাঁড়াবে, এটা দাঁড়াবে আমাদের সি টি পাওয়ার মাইনাস থিটা দাঁড়াবে, ঠিক আছে। এটাকে ফার্স্ট ডিফারেন্সিয়েশন হচ্ছে কত আমাদের সি টি পাওয়ার মাইনাস থিটা। এখন যদি আমরা এটাকে সেকেন্ড ডিফারেন্সিয়েশন করে দিতে চাই আমরা এই সি টি ফাংশনকে, ইকুইটি ফাংশনকে সেকেন্ড ডিফারেন্সিয়েশন করা হলে সেটা কত হবে, মাইনাস থিটা ইনটু সি টি পাওয়ার মাইনাস থিটা মাইনাস 1, সেকেন্ড ডিফারেন্সিয়েশন ইনটু x পাওয়ার n মাইনাস 1, সিটা যদি x হিসেবে চিন্তা করো। এখন এই দুটো রেজাল্ট, এই ফার্স্ট ডিফারেন্সিয়েশন এবং সেকেন্ড ডিফারেন্সিয়েশন রেজাল্ট দুটো যদি আমরা ফর্মুলাতে বসিয়ে দেই তাহলে আমরা রিলেটিভ রিস্ক অ্যাভারশন কত সেটা আমরা পাবো এখান থেকে। সেটা হলো ফার্স্ট ডিফারেন্সিয়েশন হলো আমাদের সিটি পাওয়ার মাইনাস থিটা, আর সেকেন্ড ডিফারেন্সিয়েশন হলো মাইনাস থিটা সিটি পাওয়ার মাইনাস থিটা মাইনাস 1, সামনে আরেকটা এখানে কি আছে, মাইনাস সিটি আছে সামনে, কেমন। এখন যদি আমরা এই দুটো সিটিকে গুণ করি, নিচের অংশটুকু মুছে দিচ্ছি টু মেক সাম স্পেস, so if we multiply this CT, the result will be minus minus means plus, and theta is here, and CT power, the power of CT is 1, and the power of this CT is minus theta minus 1, and in the denominator CT power minus theta. So ultimately we have theta CT power minus theta, theta CT T power minus theta, or we have simply theta. So when the utility function takes the form of relative risk aversion, then the measure of লাস্ট সেকেন্ড লাইনের পাওয়ারটা বোঝা যাচ্ছে না কত বোঝা যাচ্ছে না স্যার, থিটা সিটি উপরের পাওয়ারটা এটা লাস্টে, জি স্যার, নিচে এটার পাওয়ারটা 1 জি স্যার, না স্যার minus 1 1 1 আমি কেটে দিয়েছি, এরকম বোঝা যাচ্ছে সিটি পাওয়ার 1
মাইনাস থিটা মাইনাস 1, এটার পাওয়ার 1 ছিল তো, এই দুটো আমি যোগ করেছি এই পাওয়ার রুল অনুযায়ী, যেমন x পাওয়ার 1 থিটাকে x হিসেবে চিন্তা করবে, থিটা হচ্ছে একটা ভেরিয়েবল x, x পাওয়ার এটা হচ্ছে x, এটা হচ্ছে x পাওয়ার মাইনাস থিটা মাইনাস 1, মানে দুটো x কে গুণ করা হলে x পাওয়ার 1 মাইনাস থিটা মাইনাস 1 অথবা c পাওয়ার 1 মাইনাস থিটা মাইনাস 1 এখানে লিখছি, কেমন 1 1 কাটা গেলে মাইনাস থিটা থাকবে, c পাওয়ার মাইনাস থিটা এবং নিচে c পাওয়ার মাইনাস থিটা দুটো কাটা যে শুধু থিটা থাকবে। অর্থাৎ আমরা দেখাতে চেষ্টা করছি কেমন, অর্থাৎ তোমাকে ইউটিলিটি ফাংশন দেওয়া আছে, ইউটিলিটি ফাংশন হলো কি c পাওয়ার 1 মাইনাস থিটা বাই 1 মাইনাস থিটা বা x পাওয়ার 1 মাইনাস থিটা বাই 1 মাইনাস থিটা, x যদি কনস্ট্যান্ট হয়। তো আমাদের এখন আমরা যেটা বের করতে চাচ্ছি সেটা হলো কি এই ফাংশনের কনস্ট্যান্ট রিলেটিভ রিস্ক অ্যাভারশন যে এটা, সেটা আমরা প্রমাণ করার চেষ্টা করছি। আমরা কি করছি, এটা রিলেটিভ রিস্ক অ্যাভারশন মেজার করছি, কেমন রিলেটিভ রিস্ক অ্যাভারশন আমরা এই ফর্মুলা দিয়ে মেজার করি। এই ফর্মুলাতে যদি আমি এই ফাংশন থেকে ডিফারেন্সিয়েট করে আমি পাশে করেছি, মানগুলো বসিয়ে দিয়ে আমি ক্যালকুলেশন করি, আমি যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে কত থিটা। সেটা থিটাটা হচ্ছে কি আমাদের এই ফাংশনের রিলেটিভ রিস্ক অ্যাভারশনের মান, এটা একটা কনস্ট্যান্ট, এটাকে বলা হয় কি কনস্ট্যান্ট রিলেটিভ রিস্ক অ্যাভারশন। এটা একটা কনস্ট্যান্ট, যেহেতু এটা প্যারামিটার কনস্ট্যান্ট হয়, প্যারামিটার কনস্ট্যান্ট হয়। তো এই কারণে আমরা এই ফাংশন থেকে বলি যে কনস্ট্যান্ট রিলেটিভ রিস্ক অ্যাভারশন ইউটিলিটি ফাংশন এটা বলি। কেন বলি, কারণ এটা যে রিলেটিভ রিস্ক অ্যাভারশনের যে মেজার সেটা কনস্ট্যান্ট হয়, সে কারণে এটাকে আঁকা হলে কনকেভ ফাংশনের মতো হবে, যেটা আমরা গত ক্লাসে দেখিয়েছি। এই ফাংশনটা আর কিছু প্রপার্টিজ, আর কিছু বৈশিষ্ট্য আছে এই কনস্ট্যান্ট রিলেটিভ রিস্ক অ্যাভারশন ইকুইটি ফাংশন, এটা আমরা এখানে ব্যবহার করেছি। তার রিলেটিভ রিস্ক অ্যাভারশনের মেজারটা হলো কত থিটা, থিটাটা হলো কি কনস্ট্যান্ট রিস্ক অ্যাভারশনের মেজার। এটা আরেকটা গুরুত্ব হলো যে থিটাটার আরেকটা ইমপ্লিকেশনস আছে। থিটাটাকে আমরা বলি যে এই থিটাটা মেজার করে কনস্ট্যান্ট রিলেটিভ অ্যাভারশন থিটাটা যেটা আছে সেটা মেজার করে একজন ব্যক্তি দুটো পিরিয়ডে, কেমন মনে করো দুটো মাত্র পিরিয়ড আছে, আমরা অনেকগুলো পিরিয়ডের কথা বাদ চিন্তা করছি না, মনে করো দুটো মাত্র পিরিয়ড 1 এবং পিরিয়ড 2 আছে, মনে করো কেমন শুধু অনেকগুলো পিরিয়ড আছে, ইনফিনিট পিরিয়ড আছে অনেকগুলো, কিন্তু দুটো মাত্র পিরিয়ড চিন্তা করো, তাহলে সে কনসাম্পশনটাকে কিভাবে বন্টন করবে, প্রথম পিরিয়ডে কতটুকু কনসাম্পশন করবে, দ্বিতীয় পিরিয়ডে কতটুকু কনসাম্পশন করবে, এটা নির্ভর করে থিটার মানের উপর। থিটা যদি দেখো এখানে যে আমরা এই দুটো রেশিওকে থিটা বলছি, কেমন এটা হচ্ছে কি আমাদের মার্জিনাল ইকুইলিটি, এটা হচ্ছে মার্জিনাল ইকুইলিটি, কেমন ইউ প্রাইম সি মানে মার্জিনাল ইকুইলিটি, আর ইউ ডাবল প্রাইম সি মানে মার্জিনাল ইকুইলিটির পরিবর্তন। আমরা একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে আমরা মার্জিনাল অ্যামাউন্টটা পাই, আমরা আবার সেকেন্ড ডিফারেন্সিয়েট করলে মার্জিনালের পরিবর্তনটা পাই। তাহলে এটা হচ্ছে মার্জিনাল ইকুইলিটি, এটা হচ্ছে মার্জিনাল ইকুইলিটির চেঞ্জ। থিটাটা কম হয় মানে হচ্ছে এই মার্জিনাল ইকুইলিটির পরিবর্তনটা কম হয়, মার্জিনাল ইকুইলিটির চেঞ্জটা কম হয়, মার্জিনাল ইকুইলিটি। আসলে থিটাটা যখন কম হয় তখন একজন ব্যক্তি তার কনসাম্পশনটাকে চেষ্টা করে যে ওভার পিরিয়ড ছড়িয়ে দেওয়ার জন্য, সে একটা পিরিয়ডে কনসাম্পশনটাকে সীমাবদ্ধ না রেখে কনসাম্পশনটাকে বিভিন্ন পিরিয়ডে করার চেষ্টা করে সমানভাবে। থিটাটা কম হলে সেটাই সে করার চেষ্টা করে, এবং থিটার উপরে নির্ভর করে এই ফাংশনটার শেপটা কেমন হবে। ফর এক্সাম্পল থিটা যদি একদম কম হয়, কম মানে থিটাটা যদি শূন্য হয়ে যায়, জিরো হয়ে যায়, কেমন এখানে যদি থিটা এখানে জিরো বসাই তাহলে এটা কত হবে, সি পাওয়ার 1 মাইনাস 0 1 মাইনাস 0, অর্থাৎ যদি থিটার সমান যদি জিরো হয়, অর্থাৎ তখন সে বিভিন্ন পিরিয়ডের মধ্যে কম্পেয়ার করে না, সে বিভিন্ন পিরিয়ড সে কি করে কনস্ট্যান্টকে সমানভাবে বন্টন করে দেয় বিভিন্ন পিরিয়ডে, এবং সেক্ষেত্রে আমাদের এই ইকুইটি ফাংশনটা হয়ে যায় লিনিয়ার টাইপের হয়ে যায়, ইকুইটি ফাংশনটা লিনিয়ার ফাংশনের মতো হয়ে যায়। when থিটা টেন্ডস টু 0, থিটা যখন 0 এর মতো হয় তখন যে আমাদের ইকুইটি ফাংশন সেটা হয় কি রকম, ct পাওয়ার 1 মাইনাস 0 ইকুয়াল টু ct, এটা লিনিয়ার ফাংশন। দুটো পিরিয়ডের মধ্যে তার যদি আমরা ইনডিফারেন্সটা বাকি যদি আমরা দুটো পিরিয়ডের মধ্যে c1 c2 যদি এখানে যদি c1 পিরিয়ড দিয়ে এখানে প্রথম পিরিয়ডের কনসাম্পশন, দ্বিতীয় পিরিয়ডের কনসাম্পশন দিয়ে আমি, তাহলে এই দুটো ফাংশন এরকম লিনিয়ার হবে। দুটো পিরিয়ডের মধ্যে তার
যে পছন্দ ক্রম সেটা সে এক পিরিয়ডের কনসাম্পশন বাদ দিয়ে অন্য পিরিয়ডের কনসাম্পশন বাড়ালে তার এটা ইনডিফারেন্স কার্ভ দুটো পিরিয়ডের কনসাম্পশনের মধ্যে এটা তার কোনো রেটটা সমান থাকবে যে কোনো অবস্থায় অর্থাৎ ফাংশনটা লিনিয়ার হবে যদি থিটা ইকুয়াল টু যদি 0 হয় তখন এই ইউটিলিটি ফাংশনটা শেপ হবে লিনিয়ার কেমন এটা একটা খুব জেনারেল ফর্ম ইউটিলিটি ফাংশন বিভিন্ন শেপ নিতে পারে ডিপেন্ডিং অন দা ভ্যালুস অফ থিটা থিটা মানের উপর নির্ভর করে এই ইউটিলিটি ফাংশনটা বিভিন্ন রকম শেপ নিতে পারে একটা হলো যে যদি 0 হয় মানটা তাহলে কি হবে সেটা লিনিয়ার হবে বা 0 এর কাছাকাছি হলে সেটা মোটামুটি লিনিয়ার হবে কেমন অর্থাৎ সে এক পিরিয়ড থেকে কনসাম্পশনকে অন্য পিরিয়ডে ট্রান্সফার করতে কোনো আপত্তি করে না বা খুব বেশি অসুবিধা হয় না একই রেটে সে ট্রান্সফার করতে পারে যে কোনো সময় আর আরেকটা হচ্ছে যদি যদি এই থিটা মানটা যদি 1 হয় 1 এর কাছাকাছি হয় when theta tends to 1 থিটা 1 হলে তাহলে ইকুইটি ফাংশনটা কেমন হবে থিটা যদি 1 হয় দেখো 1 হলে কি হবে এটা 1 1 0 ঠিক আছে c পাওয়ার 0 মানে কত 1 এনিথিং পাওয়ার 0 ইকুয়াল টু 1 যে কোনো কিছু পাওয়ার 0 চিন্তা করা হয় এটা 1 হবে কিন্তু নিচে কত হবে নিচে হচ্ছে 1 1 0 অর্থাৎ আমাদের যদি থিটা টেন্ডস টু 1 হয় এই ফাংশনের ভ্যালুটা কত হবে 1/0 কিন্তু আমরা জানি যে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা যায় না এটা ম্যাথমেটিক্যালি কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা যায় না যেহেতু ভাগ করা যায় না তাই আমরা একটা লিমিট নিতে পারবো না এটা এটা আমরা বলছি যে যখন আমরা এই ফাংশনটা লিমিট নিতে যাচ্ছি আমরা ct পাওয়ার 1 থিটা বাই 1 থিটা কেমন এটা ভ্যালু বের করতে যাচ্ছি আমরা যখন লিমিট অফ থিটা টেন্ডস টু 1 থিটার মান যখন 1 এর দিকে যাবে এটাকে বলা হয় লিমিট অফ থিটা টেন্ডস টু 1 থিটার মান যখন 1 এর কাছাকাছি হবে এটাকে আমরা লিমিট দিয়ে লিখি আমরা 1 এর দিকে যাবে লিমিটটা 1 যখন 1 এর দিকে যাবে তখন এই ফাংশনটার ভ্যালু কত হবে এটা বের করা যাবে না কারণ এখানে যদি 1 হয়ে যায় এটা 0 হয়ে যাবে কেমন সামথিং বাই 0 হয়ে যাবে বলে এটা ডিভিশন করা যাবে না 1/0 মানে 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না তোমরা যদি ক্যালকুলেটরে 0 দিয়ে ভাগ করার চেষ্টা করো 1 কে একটা এরর দেখাবে এটা ভাগ করতে পারবে না সে এই ক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যেহেতু আমরা এটা 0 চলে আসছে এখানে সেজন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা এই লিমিট আমরা করি কি লিমিট অফ থিটা টেন্ডস টু 1 আমরা এই দুটোর রেশিও লিমিট না নিয়ে আমরা এই দুটোর ডিফারেন্সিয়েশন লিমিট নিয়ে আমরা এটাকে বলা হয় তোমরা হয়তো পড়েছো ফার্স্ট ইয়ারে ডি থিটা ct পাওয়ার 1 থিটা ডি ডি থিটা 1 থিটা অর্থাৎ যখন দুটো রেশিও লিমিট নেওয়া যায় না কেন যাচ্ছে না এখানে কারণ নিচেতে 0 চলে আসছে 1 0 চলে আসছে যখন আমরা একটা লিমিট নিতে পারি না নিচে 0 চলে আসে তখন আমরা করি কি যে এই দুটো ডিফারেন্সিয়েশনের লিমিট নিয়ে এটা ডিফারেন্সিয়েশন করব এবং এটা ডিফারেন্সিয়েশন করব ডিফারেন্সিয়েশন করে ডিফারেন্সিয়েশন লিমিট নিব এটাকে বলা হয় তোমরা চ্যানেলের মধ্যে পড়েছো এল হপিটালস রুল বলে এটাকে কেমন ম্যাথমেটিক্স এল হপিটালস রুল যখন আমরা লিমিট নিতে পারি না দুটো রেশিও তখন আমরা ডিফারেন্সিয়েশন করে লিমিট নিই আমরা এবং লিমিটের মানে তখন আমরা একই রেজাল্ট পাই কিন্তু আমাদের সুবিধা হয় যে আমরা এখানে যেটা পারছিলাম না সেটা হয়তো এখানে আমরা পারবো না তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েশন করে লিমিট নেই তাহলে আমরা দেখব যে থিটা ইকুয়াল টু 1 হলে এই ফাংশনটার ভ্যালু কত হয় কনস্ট্যান্ট রিলেটিভ ফিক্সড ইন্টারসেকশন যে ফাংশনটা আমরা নিয়েছি সেটার ভ্যালু কত ইকুইটি ফাংশনটার ভ্যালু কত হয় বাই শেপটা কেমন এটা দেখো কত আসবে এখানে লিমিট অফ থিটা টেন্ডস টু 1 এখন এটা ডিফারেন্সিয়েটটা ইজি এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে -1 হবে তাই না 1 থিটা থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1 হবে আর প্রথমটা কত হবে এটাকে x হিসেবে চিন্তা করব আমরা এখানে আমরা এটা x পাওয়ার 1 থিটা হিসেবে চিন্তা করব কেমন আমরা ডিফারেন্সিয়েট করছি কার রেসপেক্টে থিটা রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি আমরা থিটা সাপেক্ষে আমরা এটা হলো একদম একটা ডিফারেন্সিয়েট রুল আছে যে আমি যদি এটাকে যদি a হিসেবে চিন্তা করি যে মনে করো d dx
অফ a পাওয়ার x, আমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি এটা কত হবে a পাওয়ার x ইনটু log a। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের রুল, অনেকগুলো নিয়ম আছে ডিফারেন্সিয়েশনের, এটা একটা নিয়ম, আমরা এই নিয়মটা এখানে অ্যাপ্লাই করব। এই নিয়মটা উপরের নিউমারেটর আমরা ডিফারেন্সিয়েশন করব, তখন আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করব। এটাকে a হিসেবে চিন্তা করো আর এটাকে x হিসেবে চিন্তা করো, কারণ আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, আমরা কোন dx মানে থিটা রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি আমরা। এটাকে ডিফারেন্সিয়েট করলে যে মানটা পাবো আমরা এই c পাওয়ার 1 মাইনাস থিটা, এটাকে ডিফারেন্সিয়েট করি c পাওয়ার বা ct পাওয়ার 1 মাইনাস থিটা, কেমন? তো যেহেতু এটা 1 মাইনাস থিটা আছে, এখানে এখানে থিটা আছে, তাই আমাদের কি করতে হবে, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, করলে সেটা 1 হবে, -1 হবে, থিটা রেসপেক্ট ডিফারেন্সিয়েট করলে -1 হবে ইনটু log a, a মানে হচ্ছে 1 মাইনাস log a মানে হচ্ছে 62, এখানে a হচ্ছে আমাদের 60 আর x হচ্ছে আমাদের 1 মাইনাস থিটা। এগুলো আমরা এখানে অ্যাপ্লাই করলাম, তো অ্যাপ্লাই করে এখন দেখো এই দুটো -1 কাটা যাবে, কাটা যে এখন আমরা যদি মানটা বসাই এখানে থিটা ইকুয়াল টু 0 বসাই, তাহলে আমাদের কোনো সমস্যা নেই, তো 1 হয়ে গেল নিচে। আর এখানে ct পাওয়ার 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, ct পাওয়ার 0, কেমন 1 মাইনাস 1 বা 0 ইনটু log ct, এটা ct পাওয়ার 0 বা এনিথিং পাওয়ার 0 ইকুয়াল টু 1 হয়, এটা 1 হয়ে যাবে, শুধু আমাদের বাকি থাকবে কি এখানে log ct বাকি থাকবে। সুতরাং আমাদের যে ইকুইটি ফাংশন, সেই ইকুইটি ফাংশনটা যদি থিটা ইকুয়াল টু 1 হয় বা থিটা টেন্ডস টু 1 হয়, তাহলে আমাদের যে এই ইকুইটি ফাংশন সেটার ভ্যালু কত হবে, সেটার ভ্যালু এটা হবে, কেমন log ct এর সমান হবে। তাহলে এই ফাংশনটা একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যখন থিটার মানটা যখন 1 হবে বা 1 এর কাছাকাছি হবে, তখন এই ফাংশনটা ইকুইটি ফাংশনটা log ফাংশনের মতো আকৃতি নেবে, log ct। এটাকে log ct মানে এটাকে যদি ড্র করো এই ধরনের একটা ফাংশন হবে, এদিকে ct দাও আর এদিকে ইকুইটি দাও, ইকুইটি অফ ct। তাহলে আমরা এখানে তাহলে আরেকটা জিনিস দেখলাম, প্রথমে দেখলাম কি যদি থিটা ইকুয়াল টু যদি 0 হয় এক নম্বর, তাহলে আমাদের এই ফাংশনটা লিনিয়ার হয়ে যায়, ct হয়ে যায় শুধুমাত্র, ut ইকুয়াল টু ct হয়ে যায়। আর দুই নম্বর যেটা দেখলাম এই ফাংশন এই ইকুইটি ফাংশনের বৈশিষ্ট্য, সেটা হলো যে যদি আমাদের থিটার মান যদি 1 এর কাছাকাছি হয়, টেন্ডস টু 1 হয়, তাহলে এই ফাংশনটা log ফাংশনের আকৃতি নেয়, log ct হয়ে যায়। তাহলে এটা হলো এই দুটো ফাংশনের বিশেষ বৈশিষ্ট্য। এবং এই ফাংশনটা সবসময় কিছু সবসময় পজিটিভ থাকে, না কখনো নেগেটিভ থাকে, এটা একটা বৈশিষ্ট্য। এবং আরেকটা জিনিস আছে, সেটা হলো যে আমরা এই ফাংশনটার তোমরা হয়তো একটা টার্মের নাম শুনবে যেটাকে বলা হয় ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন বলা হয়। একটা ফাংশনের ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন বের করা হয়। এই যে ফাংশনটা আমরা এখানে ব্যবহার করছি, এই ফাংশনটা, এটা ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশনের মান হলো 1/θ। এটা আমাদের আরেকটা জিনিস ফাংশনের বৈশিষ্ট্য, যে ইকুইটি ফাংশনটা ব্যবহার করছি এখানে ফাংশনের অনেকগুলো বৈশিষ্ট্য আমরা দেখছি, এখানে বিশেষ করে তিনটা বৈশিষ্ট্য হাইলাইট করছি, তিনটা বা চারটা বৈশিষ্ট্য হাইলাইট করছি, আমরা যত পয়েন্ট এখানে আইডেন্টিফাই করছি। একটা হলো যে থিটাটা হলো কনস্ট্যান্ট রিলেটিভ রিস্ক অ্যাভারশনের মেজার, এটা আমরা দেখিয়েছি প্রমাণ করে। দুই নম্বর হলো যখন থিটা 0 এর কাছাকাছি হয়, 0 এর সমান হয়, তখন এই ফাংশনটা আকৃতি হয় কত কনস্ট্যান্ট বা একটা লিনিয়ার ফাংশন হয়ে যায়, ct এর সমান হয়ে যায়। থিটা যদি 1 এর সমান হয় বা 1 এর কাছাকাছি হয়, তাহলে এই ফাংশনটা লগ ফাংশনের মতো হয়ে যায়, log ct হয়ে যায়। এই ফাংশনের যে ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন, মানে হচ্ছে যদি আমি মার্জিনাল অ্যাক্টিভিটিকে চেঞ্জ করি, তাহলে আমার কনসেপশনটা কিভাবে চেঞ্জ হবে বিভিন্ন পিরিয়ডে, যেটা বলা হয় ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন। এই কনটেক্সটে ইলাস্টিসিটিটা আমরা সাধারণত ইনডিফারেন্স কার্ভের ক্ষেত্রে কিংবা প্রোডাকশন ফাংশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি মাইক্রোইকোনমিক্স।
সেখানে দেখানো হয় যে প্রোডাকশন পরিস্থিতিতে দেখানো হয় যে ওএস রেট যদি চেঞ্জ হয় তাহলে দুটো উপকরণের ব্যবহারের অনুপাতটা কিভাবে পরিবর্তন হয়। এখানে আমরা ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন প্রায় সময় ব্যবহার করা হয় মাইক্রোইকোনমিক্সে। ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন এটা যে মেজার সেটা হলো এই ফাংশনের জন্য 1/θ সমান, ঠিক আছে। থিটাটা হলো আমাদের রিলেটিভ রিস্ক এভাসনের মেজার, আর 1/θ হলো আমাদের আমি যদি এটাকে এইভাবে চিন্তা করি দুটো পিরিয়ডের কনসাম্পশনকে, এটা আমি C1 প্রথম পিরিয়ডের কনসাম্পশন আর এটাকে আমি C2 বা দ্বিতীয় পিরিয়ডের কনসাম্পশনটা আমি দেখাচ্ছি পার্টিকেলস। তো এই দুটো পিরিয়ডের কনসাম্পশনের মধ্যে তার যে পছন্দ করা এটাকে আমি ডিফারেন্স কার্ভে এইভাবে দেখাচ্ছি, ঠিক আছে। দুটো পিরিয়ডে কনসাম্পশনের পছন্দ কোনটা বেশি করতেছি, অর্থাৎ C2 পিরিয়ডের কনসাম্পশনকে কমালে আমাকে C1 পিরিয়ডের কনসাম্পশনকে বাড়াতে হবে টু রিমেইন অন দা সেম ইনডিফারেন্স কার্ভ অর টু রিমেইন ইনডিফারেন্ট। আমি এখানে যদি C2 কে কমাই আমার C2 এতটুকু বাড়াতে হবে টু রিমেইন ইনডিফারেন্ট বিটুইন দিস টু কম্বিনেশনস। এবং আমি যদি এখানে একটা রেখা অঙ্কন করি, রেখাটা কি দেখায়, রেখাটা স্লোপ দেখায় যে দুটো পিরিয়ডের কনসাম্পশন অনুপাত দেয়। এই রেখাটা হলো আমার দ্বিতীয় পিরিয়ডের কনসাম্পশন ডিভাইডেড বাই প্রথম পিরিয়ডের কনসাম্পশন, দুটো পিরিয়ডের কনসাম্পশন অনুপাত দেখায় রেখাটা স্লোপ। আর এই রেখার যে স্লোপ, এই ইনডিফারেন্স কার্ভ যেটা, এটার যে স্লোপ সেটা আমাকে দেখায় দুটো পিরিয়ডের মার্জিনাল ইউটিলিটির অনুপাত কনসাম্পশনের, মার্জিনাল ইউটিলিটি অফ কনসাম্পশন of period 1 CT1 or C1 divided by marginal utility of consumption of period 2. দুটো পিরিয়ডের কনসাম্পশনের স্যার সেগুলো বুঝতে পারছি না একদম। হ্যাঁ বুঝতে পারছি না কি লিখেছেন স্যার। দেখা বুঝা যাচ্ছে না? না স্যার এগুলো বুঝতেছি না কি লিখছেন। আমরা এখানে একটা ইনডিফারেন্স কার্ভ আঁকলাম। ইনডিফারেন্স কার্ভে কি দেখায়, দুটো পিরিয়ডের কনসাম্পশনের সমন্বয় কম্বিনেশনস দেখায়, বান্ডেল দেখায়, যে কম্বিনেশনস গুলোতে একজন ব্যক্তি ইনডিফারেন্ট থাকে। সে যদি দ্বিতীয় পিরিয়ডে বেশি কনসাম্পশন করে, প্রথম পিরিয়ডে কম কনসাম্পশন করে, আর যদি দ্বিতীয় পিরিয়ডে কনসাম্পশন আমি কমিয়ে ফেলি তাহলে প্রথম পিরিয়ডে কনসাম্পশন বাড়াতে হবে টু রিমেইন এটা একটা ইনডিফারেন্স কার্ভের মতো। তুমি ইনডিফারেন্স কার্ভ দেখছো তাই না? ইনডিফারেন্স কার্ভের স্লোপ কি দেখায় মনে আছে? ইনডিফারেন্স কার্ভের যে স্লোপ সেটা হলো দুটো কমোডিটির মার্জিনাল ইকুইলিটি অনুপাত দেখায়। যেটা ইনডিফারেন্স কার্ভ আছে এখানে তোমরা ফার্স্ট ইয়ারে ইনডিফারেন্স কার্ভের কথা চিন্তা করো, এদিকে x1 কমোডিটি এদিকে x2 কমোডিটি, কেমন? এটা একটা ইনডিফারেন্স কার্ভ। এই ডিফারেন্স কার্ভের একটা স্লোপ আছে তাই না? এই স্লোপটা কি দেখায়? স্লোপটা দেখায় আমাদের এই দুটো কমোডিটির মার্জিনাল ইকুইলিটি অনুপাত mu1 বাই mu2। একটা ইনডিফারেন্স কার্ভের যে স্লোপ, সেই স্লোপটা হলো দুটো কমোডিটির মার্জিনাল ইকুইলিটি অনুপাত। এটাকে বলা হয় মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বলা হয় এটাকে। মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বিটুইন x1 and x2 অথবা x and y, x1 or 1 বসে কই লিখি mrs 1 2 মানে x1 এবং x2 এর মধ্যে বিনিময়ের হার। x1 এক ইউনিট বাড়ালে x2 কতটুকু কমাবে, বা x1 এক ইউনিট কমালে x2 কতটুকু বাড়াবে। ইনডিফারেন্স কার্ভের স্লোপ হলো দুটো কমোডিটির মার্জিনাল ইকুইলিটি অনুপাত। এখানেও ঠিক তাই। এখানে কমোডিটি না দেখে কি দেখাচ্ছি, দুটো পিরিয়ডের কনসাম্পশন দেখাচ্ছি। প্রথম পিরিয়ডের কনসাম্পশন এবং এদিকে দ্বিতীয় পিরিয়ডের কনসাম্পশন দেখাচ্ছি। এবং এই দুটো পিরিয়ডের কনসাম্পশনের মধ্যে কোন পিরিয়ডে কতটুকু কনসাম্পশন করলে সেই ইনডিফারেন্ট থাকবে, এটাকে আমি একটা ইনডিফারেন্স কার্ভের মাধ্যমে দেখাচ্ছি। এবং এই ইনডিফারেন্স কার্ভের যে স্লোপ, সেই স্লোপটা হলো কি আমার দুটো পিরিয়ডের কনসাম্পশনের মার্জিনাল ইকুইলিটির অনুপাত, অর্থাৎ mu1 বাই mu2, প্রথম পিরিয়ডের কনসাম্পশনের মার্জিনাল ইকুইলিটি ডিভাইডেড বাই দ্বিতীয় পিরিয়ডের কনসাম্পশনের মার্জিনাল ইকুইলিটি। কেমন? আর এটা হলো আমাদের কি C1 এবং C2 এই যে এখানে এই বিন্দু ফর एग्जांपल C2 কতটুকু হচ্ছে এখানে, এতটুকু C2 এবং এতটুকু C1, দুটো অনুপাত দেখানো হচ্ছে এই রেখাটা ঢাল দিয়ে, স্লোপ দিয়ে। তো আমরা ইলাস্টিক সলিউশন যেটা জানতে চাই সেটা হলো যে আমি যদি এই মার্জিনাল ইকুইলিটি রেশিও আমি চেঞ্জ করে দেই, আমি যদি একটু চেঞ্জ করে দিই স্লোপটাকে একটু পরিবর্তন
করে দেওয়া হয়, একটু বাড়িয়ে দিই কিংবা কমিয়ে দিই, তাহলে আমার C1 C2 এর পরিবর্তন কতটুকু হবে, C1 C2 বা C2 বাই C1 এর পরিবর্তনটা কতটুকু হবে, এটাই মেজার করার চেষ্টা করে আমাদের ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন। ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন হলো যে আমি মার্জিনাল ইউটিলিটিকে যদি একটু চেঞ্জ করে দেই, কেমন, তাহলে আমার দুটো পিরিয়ডের কনসাম্পশনের অনুপাতটা কতটুকু চেঞ্জ হবে, এটা মেজার করা হয় ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন দিয়ে, এবং এটার মানটা হচ্ছে সিম্পলি 1/θ। এটা আমাকে একটু দেখাতে পারি খুব সহজে। এটা হলো, দেখো দুটো মার্জিনের আমাদের যে ইকুইটি ফাংশন ছিল, ইকুইটি ফাংশনটা হচ্ছে আমাদের u ct ইকুয়াল টু ct পাওয়ার 1 মাইনাস থিটা বাই 1 মাইনাস থিটা, কেমন। তো আমি যদি এখানে এটাকে u1 হিসেবে ct1 চিন্তা করি আমি, কেমন, যদি এখানে ct হচ্ছে প্রথম পিরিয়ড যে চিন্তা করি আমি, এখানে t এর জায়গায় 1 বসিয়ে দিই আমি, 1 মানে হচ্ছে প্রথম পিরিয়ডের কনসাম্পশন, তাহলে আমার মার্জিনের প্রথম পিরিয়ডের কনসাম্পশনের যে মার্জিনাল ইকুইটি, এটা 1 দাও এখানে, ইকুয়াল টু, এটা ডিফারেন্সিয়েশন করলে কত হবে, 1 মাইনাস থিটা c1 পাওয়ার 1 মাইনাস থিটা মাইনাস 1 1 মাইনাস থিটা, এটা কাটা কুটি করলে এখানে দাঁড়াবে কত, c1 পাওয়ার মাইনাস থিটা। এটা হচ্ছে আমাদের প্রথম পিরিয়ডের কনসাম্পশনের মার্জিনাল ইকুইটি। ঠিক একই ভাবে আমি যদি দ্বিতীয় পিরিয়ডের কনসাম্পশনের মার্জিনাল ইকুইটি বের করি আমি, দ্বিতীয় পিরিয়ডের, সেটা হবে c2 পাওয়ার মাইনাস থিটা হবে, একই নিয়ম। তো আমি যদি দুটো রেশিও বের করি, কেমন, রেশিওটা কত হবে, u1 প্রাইম বা uct1 প্রাইম, u2 প্রাইম বা uct2 প্রাইম ইকুয়াল টু হবে আমার c1 পাওয়ার মাইনাস থিটা আর এদিকে c2 পাওয়ার মাইনাস থিটা, কেমন। বা এটাকে আমরা লিখতে পারি যে c1 বাই c2, এটাকে আমরা উপরে নিয়ে আসতে পারি, অথবা আমি যদি এটাকে এখানে লিখি, এটাকে উল্টিয়ে দিয়ে রেশিওটাকে আমি এখানে c2 নিয়ে আসি, আমি c1 নিয়ে আসি, তাহলে এটা সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস থিটা থেকে প্লাস থিটা হয়ে যাবে, কেমন। এবং এখন যদি এটাকে ডিফারেন্সিয়েশন করা হয় এই ফাংশনটাকে, যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি এই ফাংশনটাকে উইথ রেসপেক্ট টু u1 এন্ড u2, অর্থাৎ মার্জিনাল ইকুইটির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে এখানে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটা হবে 1/θ হবে, কেমন। এখান থেকে যদি আমরা ইলাস্টিসিটি সাবস্টিটিউশনের মানটা বের করি, এখান থেকে ফর্মুলা দিয়ে ইলাস্টিসিটি সাবস্টিটিউশনের সেই ভ্যালুটা পাওয়া যাবে 1/θ পাওয়া যাবে। এটা পাওয়ার একটা উপায় হলো যে আমি যদি এখানে লগ নেই, ফর এক্সাম্পল, কেমন, যদি লগ নেই এখানে, এটা উপরে তোমাদের করে দেখাচ্ছি, হ্যাঁ, এখান থেকে যদি আমি উপরে এখানে আসি, এবং এখান থেকে অবশ্য লগ নিলে আমাদের লগ অফ ইউ প্রথম পিরিয়ডের মার্জিনাল ইকুইটি ডিভাইড বাই দ্বিতীয় পিরিয়ডের মার্জিনাল ইকুইটি, কেমন, লগ নিলে এই থিটাটা সামনে চলে আসবে, থিটা log c2 by c1। তো আমি ইচ্ছা করলে এই থিটাটাকে এই পাশে নিয়ে আসি, 1/θ log u1 prime by u2 prime equal to log c2 by c1, ঠিক আছে।
এখন ডিফারেন্সিয়েশন করো, যদি এটাকে ডিফারেন্সিয়েট করি এই অংশটুকুকে d log c2 by c1 থেকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, এটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব আমরা d log u1 by u2 u1 by u2 এই যে আমি এই লগটাকে এই লগের সাথে লগ মানে পার্সেন্টেজ চেঞ্জ, লগ মানে হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন কনজাম্পশন ইন টু পিরিয়ডস or ratio of two period consumption divided by percentage change in percentage marginal utility, যদি আমি রেশিওটা নেই এটাকে বলা হয় ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন বা সিগমা বলা হয় ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন। এবং এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি এটা সাপেক্ষে এটা কত হবে 1/θ হবে, কেমন খুব সিম্পলি 1/θ ডিফারেন্সিয়েট এটা সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে রেজাল্ট হবে 1/θ। এটাকে বলছি আমরা ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন থেকে বলছি আমরা। ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশনের যে ফর্মুলা সেটা হলো যে পার্সেন্টেজ চেঞ্জ ইন the ratio of two periods consumption due to percentage change in the ratio of two periods marginal utility, দুটো পিরিয়ডের মার্জিনাল ইউটিলিটির শতাংশিক পরিবর্তনের কারণে দুটো পিরিয়ডের কনসাম্পশনের যে শতাংশিক পরিবর্তন, ইলাস্টিসিটির ডেফিনিশনটা আমরা ব্যবহার করছি যে এক্স দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের কারণে এক্স দ্রব্যের চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন হয় সেটা হচ্ছে ইলাস্টিসিটি। এখানেও ঠিক তাই, এখানে দাম পরিমাণ না, এখানে আমরা বলছি যে দুটো পিরিয়ডের মার্জিনাল ইউটিলিটির যে রেশিও তার যে আপেক্ষিক পরিবর্তন, এর ফলে দুটো পিরিয়ডের কনসাম্পশনের যে রেশিও তার যে আপেক্ষিক পরিবর্তন, সেটাকে বলছি আমরা কি ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন বিটুইন টু পিরিয়ডস কনসাম্পশন। এই ভ্যালুটা কত হবে, এটা 1/θ হবে। সুতরাং যে ফাংশনটা আমরা ব্যবহার করছি সেই ফাংশনের ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন কেমন, এটা হলো কত 1/θ। এবং দেখো যে থিটা যত বেশি হবে ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন তত কম হবে, আর থিটা যত কম হবে, থিটা তো নিচের দিকে অবস্থান করছে সে কারণে থিটা যত কম হবে ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন তত বেশি হবে। এবং এই যে এটার সাথে থিটার একটা সম্পর্ক আছে, আমরা বলেছি যে প্রথমে যখন আমরা থিটা বলেছিলাম থিটাটা হচ্ছে কি রিস্ক অ্যাভারশনের মেজার, কেমন থিটাটা হচ্ছে, এবং আমরা বলেছি থিটা যত কম হয় বা থিটা যদি শূন্য হয়ে যায় ফর एग्जांपल তাহলে ফাংশনটা লিনিয়ার হয়ে যায়। থিটা শূন্য হলে, এটা যদি শূন্য হয় তাহলে ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশনটা কত ইনফিনিটি হয়, শূন্য হলে এটা অসীম হয় ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন। এটা যদি শূন্য হয় তাহলে সেই দুটো পিরিয়ডে কনসাম্পশন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে স্বাধীন থাকবে বা তার কোনো অসুবিধা হবে না দুটো পিরিয়ডে কনসাম্পশন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। সুতরাং এই থিটার মানের উপরে এই এই ফাংশন যেটা আমরা ব্যবহার করছি সেটা অনেকগুলো ইন্টারপ্রিটেশন দেওয়া যায় এখানে, কেমন। তাহলে এটা আমাদের একটা কনস্ট্যান্ট রিলেটিভ ডিসকাশন ইকুইটি ফাংশন আমরা ব্যবহার করছি, এটা দিয়ে আমরা আমাদের এই মডেলটাকে আমরা বিল্ড আপ করার চেষ্টা করছি। তাহলে আমরা যে একটা হাউস হোল্ড তার যে লাইফ টাইম ইউটিলিটি যেটাকে আমরা ইন্টিগ্রেশন অফ ইউটিলিটি দিয়ে দেখিয়েছি সেটাকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করে বলে আমরা ধরে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে হাউস হোল্ডের দিকটা গেল। এখন আসো ফার্মের দিকে, ফার্ম কিভাবে বিহেভ করে। তো এখানে আমরা আরো কিছু কাজ বাকি আছে, এটা আমরা পরে যাব। তো আমরা আপাতত যেটা এখন দেখলাম সেটা হলো যে হাউসহোল্ড যারা তারা তাদের কি করে লাইফ টাইম ইউটিলিটি ম্যাক্সিমাইজ করে বা ইন্টিগ্রেশন অফ ইউটিলিটি ফাংশন ম্যাক্সিমাইজ করে, কেমন। এবং তারা যে ইউটিলিটি ফাংশনটা আমরা এখানে ব্যবহার করছি ইউটিলিটি ফাংশন হিসেবে সেটা হলো কি কনস্ট্যান্ট রিলেটিভ রিস্ক অ্যাভারশন ইউটিলিটি ফাংশন। এই ফাংশনের কতগুলো বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলোকে আমরা এখানে একে একে বর্ণনা করলাম। এখন আমরা যাচ্ছি ফার্মের দিকে। ফার্ম কিভাবে বিহেভ করে, ফার্ম সম্পর্কে আমরা কি কি অ্যাসাম্পশন করব। ফার্মের কাজ কি প্রোডাকশন করা, উপকরণ দিয়ে প্রোডাকশন করা ফার্ম। এবং ফার্ম কি করে, যে উপকরণ দিয়ে প্রোডাকশন করে একটা হচ্ছে ক্যাপিটাল ব্যবহার করে এবং লেবার ব্যবহার করে, দুটো দিয়ে ফার্ম প্রোডাকশন করে ফার্ম, কেমন। এবং এই ফার্ম যে প্রোডাকশন করে সেটা ক্যাপিটাল কিনে বাজার থেকে, ক্যাপিটাল গুলো মালিক হচ্ছে কারা, মালিক হচ্ছে হাউসহোল্ড। হাউসহোল্ড হচ্ছে ক্যাপিটাল এবং লেবারের মালিক, যেটা ক্যাপিটালিস্ট ইকোনমি, একটা প্রাইভেট এন্টারপ্রাইজ ইকোনমি। সেই কারণে হাউসহোল্ড হচ্ছে সবকিছুর মালিক, সব সম্পদের মালিক। হাউসহোল্ড ক্যাপিটাল সাপ্লাই করে ফার্মের কাছে, একটা রেটে সাপ্লাই করে এবং লেবার সাপ্লাই করে। এখন প্রশ্ন হলো যে কি দামে সাপ্লাই করে, কি দামে ক্যাপিটাল কিনে ফার্ম, যে দামটা হাউসহোল্ড পাবে,
ক্যাপিটাল প্রাইস হিসেবে, এবং কি দামে লেবার সাপ্লাই করে বা ওয়েজ কত। এখন এই যে পারফেক্টলি কম্পিটিটিভ ইকোনমির কথা আমরা চিন্তা করছি, এই পারফেক্টলি কম্পিটিটিভ ইকোনমির কারণে বা পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে, ইনপুট মার্কেটে বা রিসোর্স মার্কেটে একটা উপকরণের দাম নির্ধারিত হয় তার মার্জিনাল প্রোডাক্টিভিটির উপর ভিত্তি করে। এটাকে অনেক সময় বলা হয় মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরি। একটা শ্রমিকের দাম কত হবে, ওই শ্রমিকের মার্জিনাল প্রোডাক্টিভিটি কত তার উপর নির্ভর করবে। যদি একটা ফার্ম 10 জন শ্রমিককে নিয়োগ করে এবং দশম শ্রমিক বা 10th শ্রমিক যদি 10 টাকা কন্ট্রিবিউট করে একটা ফার্মে, তাহলে ওই শ্রমিকের মজুরি হবে 10 টাকা। এটাকে বলা হয় মার্জিনাল প্রোডাক্ট অনুযায়ী দাম নির্ধারিত হয়। ঠিক একইভাবে একটা ফার্ম যখন ক্যাপিটাল হায়ার করে, এবং ওই ক্যাপিটালের যে মার্জিনাল প্রোডাক্টিভিটি, প্রোডাকশনকে কতটুকু বাড়ায়, লাস্ট চেঞ্জ অফ ক্যাপিটাল, সেটাই হলো ওই ক্যাপিটালের দাম। এটাকে বলা হয় মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরি। সুতরাং ফার্ম যে উপকরণগুলো কিনে, ক্যাপিটাল কিনে এবং লেবার কিনে, এই ক্যাপিটাল এবং লেবারের দামটা নির্ধারিত হয় মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরি অনুযায়ী। এবং ক্যাপিটাল প্রাইস যদি বলি এখানে, ক্যাপিটাল প্রাইস যেটাকে আমরা ইন্টারেস্ট রেট বলি আমরা। ইন্টারেস্ট রেটটা হলো, যদি আমি এটাকে আর দিয়ে লিখি, ইন্টারেস্ট রেট আর টি পিরিয়ডে ইন্টারেস্ট রেট, সেটা হলো কার সমান, সেটা হলো ক্যাপিটালের মার্জিনাল প্রোডাক্টিভিটির সমান। যেহেতু এখানে উপকরণগুলোর দাম নির্ধারিত হয় মার্জিনাল প্রোডাক্টের উপর ভিত্তি করে, প্রত্যেকটা উপকরণকে তার মার্জিনাল প্রোডাক্টের সমান দাম দেওয়া হয় পারফেক্টলি কম্পিটিটিভ ইকোনমি। সুতরাং ক্যাপিটালকে যে ইন্টারেস্ট দেওয়া হবে, হাউসহোল্ড যে ক্যাপিটাল ধার দিবে ফার্মকে, সে কত করে দাম পাবে সেখান থেকে ইন্টারেস্ট পাবে, সেটা হচ্ছে ক্যাপিটালের মার্জিনাল প্রোডাক্টিভিটির উপর নির্ভর করবে। ফার্ম যে ক্যাপিটালটাকে ব্যবহার করে ফার্ম যে উৎপাদন করছে, এখন তার যে মার্জিনাল প্রোডাক্ট ক্যাপিটালের, সেটার উপর নির্ভর করবে। এবং এটা আমরা আগে দেখেছি সলো গ্রোথ মডেলে, যে আমরা যে প্রোডাকশন হিসেবে ব্যবহার করেছি, সেখানে ক্যাপিটালের যে মার্জিনাল প্রোডাক্ট সেটা কার সমান, সেটা হচ্ছে আমাদের এফ প্রাইম কে সমান। এফ প্রাইম কি হচ্ছে ক্যাপিটালের মার্জিনাল প্রোডাক্টিভিটি। কেমন? বা এটা এভাবে চিন্তা করতে পারেন, একটা টি দাও এখানে, এফ প্রাইম কে টি, প্রত্যেকটা উপকরণই টাইমের উপর ডিপেন্ড করে। সুতরাং টি পিরিয়ডে ক্যাপিটালের যে মার্জিনাল প্রোডাক্টিভিটি, সেটা হবে টি পিরিয়ডে ক্যাপিটালের দাম, ইন্টারেস্ট রেট। ঠিক আছে? এটা হলো ক্যাপিটাল প্রাইস। সুতরাং এক ইউনিট ক্যাপিটাল সাপ্লাই করলে ক্যাপিটালের যে মার্জিনাল প্রোডাক্টিভিটি তার সমান দাম পাবে হাউসহোল্ড, বা তার সমান দাম দিতে হবে ফার্ম থেকে। আরেকটা হলো লেবার প্রাইস। হ্যাঁ স্যার, এটা কি ফাংশনের পরে লাস্টে টি এর আগে প্রাইম কে টি ব্র্যাকেট, দুটো ব্র্যাকেট, এটা কে টি একটা ব্র্যাকেট, আর একটা বড় ব্র্যাকেট, কে টি কে আবৃত করে আরেকটা ব্র্যাকেট আছে। ঠিক আছে? এফ প্রাইম মানে মার্জিনাল প্রোডাক্টিভিটি। এটাকে শুধু কে দিয়ে লেখা যায়, অথবা একটা কে এর সাথে একটা টি ও সংযুক্ত করে দেওয়া যায়। এটাকে শুধু আর দিয়ে লেখা যায়, কিংবা আর এর সাথে একটা টি সংযুক্ত। টিটা হচ্ছে আমরা লিখতে পারি, নাও লিখতে পারি। টিটা হচ্ছে বোঝানোর জন্য যে সবকিছু টাইমের উপর ডিপেন্ড করে, উপকরণগুলো টাইমের উপর ডিপেন্ড করে, কে এল সবকিছু টাইমের উপর ডিপেন্ড করে। একটা টি আমরা দিয়ে দিই, ফাংশন অফ টি দিয়ে দিই। ঠিক একইভাবে লেবারস প্রাইস, শ্রমিকের যে দাম, যেটাকে আমরা ওয়েজ বলি, যেটাকে আমরা কেমন ওয়েজ কত হবে, ওয়েজ হবে কি লেবারের যে মার্জিনাল প্রোডাক্ট, এক ইউনিট লেবার যুক্ত করা হলে যে ফার্মে যতটুকু কন্ট্রিবিউট করে, সেটা হবে লেবারের ওয়েজ। ওয়েজটা আমরা ডব্লিউ দিয়ে লিখি, ডব্লিউটি কেমন, এই ডব্লিউটি হবে লেবারের মার্জিনাল প্রোডাক্ট। মানে কি প্রোডাকশন কনসেপ্ট আমাদের কি ছিল? প্রোডাকশন কনসেপ্ট ছিল আমাদের y ইকুয়াল টু ফাংশন অফ ক্যাপিটাল এন্ড ইফেক্টিভ লেবার। এটা আমাদের প্রোডাকশন ফাংশন। কেমন? অর্থাৎ এটা ডিফারেন্সিয়েশন, এটা আমরা ডিফারেন্সিয়েট করি যদি থেকে আমি মার্জিনাল প্রোডাক্ট মানে হচ্ছে dy অথবা df কে al ডিভাইড বাই dl। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রোডাকশন ফাংশন থেকে আমরা যদি কে রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, সেটা হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল। এটা হলো, এটাকে আমরা এফ প্রাইম কে দিয়ে দিই। আর যখন আমরা প্রোডাকশন ফাংশনকে লেবার দিয়ে ডিফারেন্সিয়েট করি, তখন আমরা কি পাই? মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার পাই আমরা। তো মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার হলো ডেল এফ কে এল বাই ডেল এল। এখন দেখো, এটাকে আমরা যদি এল দিয়ে ভাগ করি, কেমন, ইফেক্টিভ ফর্মে লেখার জন্য, এটা 1 হয়ে যাবে। তাহলে আমরা y কেও আমাদের কি করতে হবে?
1/al দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা উপকরণগুলোকে যদি al 1/al এর উপরে বাড়াই কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল প্রপার্টিজ অনুযায়ী আমার আউটপুটও 1/al বাড়বে। অর্থাৎ আমরা বলতে পারি যে y ইকুয়াল টু হচ্ছে আমাদের al f e বাই al1। এটাকে আমরা সংক্ষেপে লিখেছিলাম এই ফাংশনটাকে যে স্মল f স্মল k, এটাকে স্মল k বলছিলাম আমরা, al ইনটু স্মল f। স্মল f মানে ইন্টেনসিভ ফর্মে প্রোডাকশন ফাংশনটাকে আমরা লিখেছিলাম। এটা টোটাল প্রোডাকশন ফাংশন, সেটা আমরা ইন্টেনসিভ ফর্মে লিখতে পারি। সুতরাং ক্যাপিটাল Y সমান হলো al বা ইফেক্টিভ লেবার ইনটু fk অর প্রোডাকশন ফাংশন ইন ইন্টেনসিভ ফর্ম। এটাকে আমরা তাহলে আমরা কি করব, যে এই যে আমরা ডিফারেন্সিয়েট করছি না del y del l, সেটা হলো মূলত আমাদের এটাকে ডিফারেন্সিয়েট করা। অর্থাৎ এখানে যে আমরা del y del l বের করছি, আমরা del y del l, সেটা হচ্ছে আমাদের কি del l অফ y মানে হচ্ছে এটা al fk, ঠিক আছে? এটা হলো আমাদের y কে ডিফারেন্সিয়েট করছি আমরা উইথ রেসপেক্ট টু l। তো ডিফারেন্সিয়েট করলে কি হবে, এটাকে আমি বাইরে রাখি, এটাকে আমি বাইরে রেখে আমি এটা কনস্ট্যান্ট হিসেবে বাইরে রেখে, কিন্তু এটা এর ফাংশন না, সেটা আমি বাইরে রাখতে পারি l ইনটু fk, ঠিক আছে? এখন এটাকে ডিফারেন্সিয়েট করো, এটাকে ডিফারেন্সিয়েট করো প্রোডাক্ট রুল অনুযায়ী করলে আমাদের হবে প্রথমে যে এটা fk ইনটু del l বাই del l, যেটা মান হবে আমাদের 1 del l বাই del l প্লাস l ইনটু, আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি এর রেসপেক্টে স্মল k কে, তাহলে কত হবে এখানে, এখানে মানটা হবে এটা 1 হয়ে যাবে স্মল k প্লাস, দেখো এখানে l ইনটু এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে, এটা কিন্তু এটাকে বলা হয় চেইন রুল বলা হয়, এটাকে আমার স্মল k রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, যেহেতু এটা স্মল k এর ফাংশন, এবং ডিফারেন্সিয়েট করলে সেটা হবে f প্রাইম k হবে, কেমন? কিন্তু যেহেতু স্মল k মানে k বাই al, সুতরাং এটাকে আমাদের আবার l রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, k বাই l কে l রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, সেটা হবে মাইনাস k বাই l স্কয়ার হবে। অর্থাৎ k বাই al আছে, k বাই al কে যদি আমি l রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, সেটা হবে k বাই মাইনাস al স্কয়ার হবে। ডিফারেন্সিয়েশনের নিয়মটা একটু খেয়াল করবে, তাহলে বুঝতে পারবে এটা। তো এটাকে আমরা একটু সিম্পলিফাই করব, এটাকে আমরা সেটা হচ্ছে a fk প্লাস প্লাস টু এই মাইনাস দিয়ে গুণ করে দিব, মাইনাস সাথে প্লাস গুণ করে এটা মাইনাস করে দিব, এটাকে মাইনাস করে দিব, কেমন? এখানে একটা l কাটবো এখান থেকে, আমি দুটো l এর মধ্যে থেকে, আর একটা l আমি এখানে রাখবো, কেমন? k বাই al সমান হচ্ছে কত, স্মল k, সেই স্মল k টাকে আমি এখানে লিখলাম, আর f প্রাইম k টাকে আমি পাশে রাখলাম। এটাই হলো আমাদের ওয়েজ রেট, এটা হলো ওয়েজ রেট বা পার ক্যাপিটা ওয়েজের পরিমাণ। সুতরাং আমরা এখানে দুটো জিনিস দেখলাম, একটা হলো যে ক্যাপিটালের যে প্রাইস বা যে যারা পুঁজি ধার দেয়, মূলধন ধার দেয় ফার্মকে, তারা যে রেটটা পায় সেই রেটটা হলো কত, মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল বা f আর সমান হচ্ছে f প্রাইম কে, আর w সমান কত, ওয়েজ সমান কত, ওয়েজ হচ্ছে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার, যেটাকে আমরা এখানে কিছু ক্যালকুলেশন করে দেখালাম। ওয়েজ রেট যেটা সেটা হলো a ইনটু fk মাইনাস k f প্রাইম k, ঠিক আছে? দুটো জিনিস এখানে আমরা বের করলাম। তোমাদের কিন্তু বলা হয় যে দেখাও যে show that rt equal to f prime k, তখন তোমাদের এই ক্যালকুলেশনটা করে দেখাতে হবে। আর যদি বলা হয় show that wt equal to afk minus k f prime k, তখন তোমাদের এই ক্যালকুলেশনটা করে দেখাতে হবে, কেমন? এটা হলো আমাদের রেট অফ ইন্টারেস্ট এবং ওয়েজ রেট। এটা কেন আমরা বের করলাম, এই দুটো জিনিস কেন বের করলাম, এটা আমাদের এইজন্য বের করলাম যে আমরা তো ইউটিলিটি ফাংশন আমরা এঁকেছি বা ইউটিলিটি ফাংশন আমরা দেখিয়েছি, তাই না? লাইফ টাইম ইউটিলিটি, লাইফ টাইম ইউটিলিটি আমরা ম্যাক্সিমাইজ করব, একটা ইউটিলিটি ফাংশনে ম্যাক্সিমাইজ করতে হলে আমাদের একটা কনস্ট্রেইন্ট লাগে, একটা যখন আমরা
ইউটিলিটি ফাংশনকে ম্যাক্সিমাইজ করে আমাদের একটা বাজেট কনস্ট্যান্ট লাগে। আমরা ডিফারেন্স কাপকে তোমরা ম্যাক্সিমাইজ করতে পারি না আনলিমিটেডলি উইদাউট এই বাজেট কনস্ট্যান্ট। আমাদের বাজেট কনস্ট্যান্ট আছে আমাদের। এই বাজেট কনস্ট্যান্টটা বের করার জন্য আমরা এই কাজগুলো করলাম, এই কষ্টগুলো করলাম আমরা। কেমন? কারণ একটা হাউস হোল্ডের যে বাজেট, সেই বাজেটের দুটো পার্ট আছে। কেমন? একটা বাজেটের একটা ইনকাম আসে কোথা থেকে, একটা অংশ আসে তার ক্যাপিটাল ওনারশিপ থেকে আসে, ক্যাপিটাল ধার দিয়ে কিছু ইনকাম পায় সেখান থেকে সে। একটা হচ্ছে সে শ্রমশক্তি বিক্রি করে বা শ্রমশক্তি সাপ্লাই করে, লেবার সাপ্লাই করে, সেখান থেকে কিছু আয় পায়। কেমন? তাহলে তার যে টোটাল ইনকাম, সেই টোটাল ইনকামটা তার টোটাল কনসাম্পশন এক্সপেন্ডিচারের চেয়ে বেশি হতে পারবে না, বা তার টোটাল কনসাম্পশন এক্সপেন্ডিচারটা তার টোটাল ইনকামের চেয়ে বেশি হতে পারবে না। এটা হলো বাজেট কনস্ট্যান্ট। কেমন? সুতরাং আমাদের পরবর্তী কাজ হলো যে বাজেট কনস্ট্যান্টটা লেখা। আমরা বাজেট কনস্ট্যান্ট লিখে আজকে শেষ করব, সলিউশনটা আমরা আগামী ক্লাসে করব। তো আমরা বাজেট কনস্ট্যান্টকে আমরা কিভাবে লিখব দেখো। আমরা ইউটিলিটি ফাংশনকে আমরা লিখেছি যে লাইফ টাইম ইউটিলিটি ফাংশনকে, আর তার যে লাইফ টাইম বাজেট কনস্ট্যান্ট, এটাকে আমরা বলবো লাইফ টাইম বাজেট কনস্ট্যান্ট। লাইফ টাইম বাজেট কনস্ট্যান্ট, এটার সাথে আমরা ম্যাক্সিমাইজ করব ইউটিলিটি ফাংশনকে। তো লাইফ টাইম বাজেট কনস্ট্যান্ট হলো হাউসহোল্ডের যে তার টোটাল কনসাম্পশন আমরা দেখেছি কত। তো লাইফ টাইম কনসাম্পশন হলো ই পাওয়ার মাইনাস রো টি ডিসকাউন্ট রেট, আর এটা হচ্ছে তার ইকুইটি ফাংশন। তার কনসাম্পশন কত, ইকুইটি মানে কনসাম্পশনের পরিমাণটা হচ্ছে তার যে ব্যক্তির যে কনসাম্পশন, সেটা হলো সিটি। কেমন? এটাকে আমরা হাউসহোল্ড নাম্বার দিয়ে গুণ করি, এফটি বাই এইচ। এটা হচ্ছে একটা হাউসহোল্ডের সিটি হচ্ছে কনসাম্পশনের পরিমাণ একজন ব্যক্তির, নাম্বার অফ হাউসহোল্ড দিয়ে গুণ করলে একটা হাউসহোল্ডের কনসাম্পশন পরিমাণ পাই আমরা। এটাকে যখন ই পাওয়ার রো টি দিয়ে গুণ করি, সেটা হচ্ছে আমাদের ডিসকাউন্টেড ভ্যালু, এর মান হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। লাইফ টাইম, এটা হচ্ছে তার লাইফ টাইম কনসাম্পশনের পরিমাণ। ঠিক আছে? তো যে লাইফ টাইম কনসাম্পশন, সেটা তার লাইফ টাইম ইনকামের চেয়ে বেশি হতে পারবে না, মাস্ট বি লেস দ্যান অর ইকুয়াল টু লাইফ টাইম ইনকাম। লাইফ টাইম ইনকাম হলো কতটুকু? লাইফ টাইম ইনকামের দুটো পার্ট আছে। একটা হলো তার ক্যাপিটাল ইনকাম। আমরা ধরে নিচ্ছি তার একটা দেশের যে ক্যাপিটালের পরিমাণ, ক্যাপিটালের পরিমাণ মনে করো কে, ক্যাপিটালের পরিমাণ মনে করো কে 0, ইনিশিয়াল ক্যাপিটাল স্টক, ইনিশিয়াল ক্যাপিটাল স্টক। কেমন? কে 0 দিয়ে বলছি এটাকে আমরা। এটা টোটাল ক্যাপিটাল স্টক অফ এ কান্ট্রি। এটাকে আমরা ভাগ করি কি দিয়ে? নাম্বার অফ হাউসহোল্ড দিয়ে ভাগ করি, আমরা নাম্বার অফ ফ্যামিলি দিয়ে ভাগ করি। ভাগ করলে আমরা প্রতি হাউসহোল্ডে পিছনে কতটুকু ক্যাপিটাল আছে সেটা আমরা জানতে পারি। এটা হচ্ছে পার হাউসহোল্ড ক্যাপিটাল স্টক। ক্যাপিটাল স্টক থেকে একটা তার বাজেটের অংশ আসে, প্লাস বাকি অংশটা আসে যে তার লাইফ টাইম ইনকাম, ওয়েজ ইনকাম। সেটা হলো, আমি জায়গা যেহেতু কম দাম দিকে নিচে করে লিখে থেকে প্লাস নিচে লিখি ক্লাসটাকে, প্লাস তার লাইফ টাইম যে ইনকাম, এটা হলো তার ক্যাপিটাল সোর্স থেকে তার ইনকামটা আসছে, এটা ইনিশিয়াল ক্যাপিটাল স্টক। আর একটা হচ্ছে তার ওয়েজ ইনকাম, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত তার যে ওয়েজ ইনকাম, সেটাকে আমরা ডব্লিউটি দিয়ে লিখেছি। ডব্লিউটি হচ্ছে ওয়েজ ইনকাম। এই ওয়েজ ইনকামটাকে আমাদের ডিসকাউন্ট করতে হবে, ই পাওয়ার মাইনাস আরটি দিয়ে, ডিসকাউন্ট রেট ইনটু ডিটি। এটা একজন ব্যক্তির ইনকাম। এখানে আমাদের হাউসহোল্ড, স্যার ই এর উপরের পাওয়ারটা কি? ইনফিনিটি, এটা হচ্ছে ইনফিনিটি। আর এটা হচ্ছে মাইনাস আরটি, আর মাইনাস আরটি। আরটি হচ্ছে কি রেটে সে তার ওয়েজ ইনকামকে ইনভেস্ট করতে পারে, সেটা আমরা বলি হাউসহোল্ড সাইজ হচ্ছে এলটি বাই এইচ। কেমন? আমাদের ইন্টিগ্রেশন আইডি। এখানে আরটি ব্যবহার করেছি, এখানে আমরা রোটি ব্যবহার করেছি। রোটি হচ্ছে ডিসকাউন্ট রেট। কনসেপশন বা ইউটিলিটি ফাংশনে আমরা যে ডিসকাউন্ট রেটটা ব্যবহার করি, সেটা হচ্ছে মাইনাস রোটি। আর এখানে যে ডিসকাউন্ট রেটটা আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে আমাদের আরটি। আরটি হচ্ছে ইন্টারেস্ট রেট। আরটি হচ্ছে অর্থাৎ সে তার যদি ওয়েজটা যদি সে কনজিউম না করে, সেভ যদি করে সে, তাহলে সে ওই সেভিংস এর উপর একটা ইন্টারেস্ট রেট পাবে। সে সেভিংসটা একুমুলেট করবে, এই আরটি থেকে একুমুলেট করবে। আর সে যদি ধার করে, তাহলে তাকে কি করতে হবে? এক্সট্রা পে করতে হবে
RTH এই জন্য এখানে RT ব্যবহার করা হয়। RT হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট আর এটা হচ্ছে আমাদের প্রেফারেন্স বিটুইন কারেন্ট এন্ড ফিউচার কনজাম্পশন। দুটো পিরিয়ডের মধ্যে কনজাম্পশন যে প্রেফারেন্স সেটাকে আমরা মাইনাস ও দিয়ে প্রকাশ করি আর তার যে ওয়েজ ইনকাম সেই ইনকামটাকে সে ইনভেস্ট করতে পারে, ইনভেস্ট করে ভবিষ্যতে বেশি ভোগ করতে পারে কিংবা ধার করে ভবিষ্যতে কম ভোগ করতে পারে সেটাকে আমরা ক্যাপিটাল RT দিয়ে আমরা এখানে প্রকাশ করছি। এখানে RT হচ্ছে ইনভেস্টমেন্ট রেট, ইনভেস্টমেন্ট থেকে সে কি পরিমাণ রিটার্ন পায়, রেট অফ রিটার্ন বলতে পারে RT। সুতরাং একজন ব্যক্তির যে লাইফ টাইম বাজেট কনস্ট্যান্ট সেটা হলো তার লাইফ টাইম কনজাম্পশনের পরিমাণটা, একটা ফ্যামিলির লাইফ টাইম কনজাম্পশন, একজন ব্যক্তির কনজাম্পশন মাল্টিপ্লাইড বাই ফ্যামিলি সাইজ বা ফ্যামিলি কনজাম্পশন, এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে আমরা টোটাল লাইফ টাইম কনজাম্পশন পাই এবং এই লাইফ টাইম কনজাম্পশনটা তার টোটাল লাইফ টাইম ইনকামের চেয়ে বেশি হতে পারবে না। এটাই হলো বাজেট কনস্ট্যান্ট। তো লাইফ টাইম ইনকামের দুটো সোর্স আছে, একটা হচ্ছে তার ওই ফ্যামিলির ক্যাপিটাল স্টকের পরিমাণ, কি পরিমাণ ক্যাপিটাল আছে, national capital divided by total number of family in the country, that means the per capita or per household capital stock plus তার কিছু ওয়েজ ইনকাম আছে যে ওয়েজ আর্ন করছে, ওয়েজ সাপ্লাই করে, লেবার সাপ্লাই করে এবং তার কতটুকু লেবার সাপ্লাই করছে ওই ফ্যামিলি সেটাকে আমরা LT বাই H দিয়ে বের করছি। এই আমরা লেবার সাপ্লাই পরিমাণকে ফ্যামিলির ওয়েজ দিয়ে গুণ করলে আমরা টোটাল ওয়েজ ইনকাম পাই। আমরা ওয়েজ ইনকামটাকে আমরা ডিসকাউন্ট করি, এই ওয়েজ ইনকাম সে কি করতে পারে, ইনভেস্ট করতে পারে ভবিষ্যতে ভোগ করার জন্য কিংবা বেশি বর্তমানে বেশি ভোগ করার জন্য সে বড় করতে পারে। এই জন্য এটাকে আমরা মাইনাস RT দিয়ে এটাকে আমরা ডিসকাউন্ট করি। তো মূলত যেটা আমরা বোঝানোর চেষ্টা করছি এখানে যে টোটাল লাইফ টাইম কনজাম্পশনটা তার লাইফ টাইম ইনকামের চেয়ে কম হতে হবে, এই হলো বাজেট কনস্ট্যান্ট। তো আমরা টোটাল ইউটিলিটিকে বা লাইফ টাইম ইউটিলিটিকে লাইফ টাইম বাজেট কনস্ট্যান্টের সাপেক্ষে আমরা ম্যাক্সিমাইজ করব, ম্যাক্সিমাইজ করে একটা রেজাল্ট পাবো আমরা, কেমন সেই রেজাল্টটাকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা আপাতত এখানে রাখলাম আজকে, আমরা আগামী ক্লাসে আমরা একটু চেষ্টা করব, কেমন এইটাকে সলভ করার চেষ্টা করব। দুটো ফাংশন বের করলাম, একটা লাইফ টাইম ইউটিলিটি ফাংশন, একটা লাইফ টাইম বাজেট কনস্ট্যান্ট। মাঝখানে আমরা আরো অনেক কিছু আলোচনা করেছি। তো এই দুটোর উপর ভিত্তি করে আমরা কনসিউমার প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব, সলভ করে একটা রেজাল্ট পাবো, সেই রেজাল্টটাকে আমরা ব্যাখ্যা করব। তো আজকে এতটুকুই থাক। তো আমরা আগামী ক্লাসে পুরোনো লিংকটা দিয়ে আবার চেষ্টা করে দেখবো প্রথম পিরিয়ডে আমরা লগইন করতে পারি কিনা। যদি লগইন করা না যায় আগামী ক্লাসে, প্রথম ক্লাসে, তাহলে আমরা নতুন করে তখনই একটা আইডি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? অথবা আমি চেঞ্জ করে দিতে পারি প্রথম ক্লাসে, চেঞ্জ করে দিলে ভালো হয়, এটা যেহেতু ডিস্টার্ব চেঞ্জ করতেছে। করে প্রথম ক্লাসে আইডি চেঞ্জ করে নতুন একটা আইডি দিব, ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে আজকে এখানে তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? এখানে একটু কঠিন মনে হবে কিন্তু স্যার অনেক কঠিন, ঝামেলা একটু লাগতেছে, আরো ভালোভাবে করতে হবে তাহলে বুঝবো। হ্যাঁ, একটু 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 কষ্ট করতে হবে, একটু একটু মানে ইন্টিগ্রেশন আসলে কিছু ডিফারেন্সিয়েশন গুলো তোমাদের একটু ভালো করে চিন্তা করতে হবে, কেমন? ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন এখানে আমাদের কিছু ম্যাথমেটিক্স ব্যবহার করতে হয়, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন ব্যবহার করতে হয়। এবং যেহেতু আমরা এখানে খুব জেনারেল ফর্মে করি, কোন স্পেসিফিক ফাংশন দিয়ে 5x² + 2x কে ডিফারেন্সিয়েট করা সহজ, কেমন? কিন্তু আমি যদি একটা জেনারেল ফর্মে দেই ct পাওয়ার -θ বাই 1 - θ, তাহলে এগুলো একটু ডিফারেন্সিয়েট করা একটু কষ্ট হয়ে যায়। একটু জেনারেল ফর্মে ডিফারেন্সিয়েট করা একটু কষ্টকর, এইজন্য একটু চিন্তা করে করতে হবে। স্যার আমাদের যদি কোনো প্রবলেম হয় স্যার আমাদেরকে এক্সট্রা ক্লাস দিতে হবে একটু বোঝানোর জন্য। প্রবলেম হলে আমাকে যে কোনো ক্লাসে করতে পারো, আর যেহেতু হ্যান্ডআউট আছে ওগুলো পড়ে শুধু হ্যান্ডআউট দেখলে হবে না, কারণ হ্যান্ডআউটের মধ্যে অনেক কিছুই নাই, কেমন? এই যে আমি এখানে অনেকগুলো জিনিস করালাম আজকে, কিভাবে ইলাস্ট্রেটিভ সাফিসিয়েন্সি বের করে কিংবা এই যে থিটা মানটা চেঞ্জ হলে কিভাবে ফাংশনটা চেঞ্জ হয়, এগুলো অনেক কিছুই হ্যান্ডআউটে পাবে না। ফলে তোমাদের হ্যান্ডআউট এবং লেকচার দুটো মিলিয়ে পড়তে হবে, কেমন? হ্যান্ডআউটে সংক্ষিপ্ত আকারে, হ্যান্ডআউট তো সবকিছু দেখা করা যায় না। হ্যান্ডআউটটা মূলত বই থেকে আমি কপি করেছি বলতে পারি, একটু সংক্ষিপ্ত করে লিখেছি বই থেকে। রোমারের একটা বই আছে ম্যাক্রোইকোনমিক্স, সেখান থেকে আমরা সংক্ষেপে হ্যান্ডআউটটা তৈরি করেছি, কিন্তু ক্লাসে এগুলোকে আমি ডিটেইলস ব্যাখ্যা করার চেষ্টা করছি। সুতরাং ওদেরকে আস্তে আস্তে বুঝতে হবে, কেমন? না বুঝতে পারলে আমাকে যে কোনো সময় প্রশ্ন করতে পারো, যে কোনো ক্লাসে আমি যতটুকু পারি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে স্যার। ঠিক আছে, তাহলে আমাদের আজকে ক্লাস এখানে শেষ করছি, আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।